আসসালামু আলাইকুম। একটা ম্যাজিক্যাল ক্লাসে সবাইকে স্বাগতম। উপসর্গ নিয়ে যার যা যাবতীয় প্রবলেম আছে হোপফুলি আজকের ক্লাসে আমরা সব সর্ট আউট করব। সবাই দ্রুত জয়েন করে ফেলুন এবং শুরুতেই বলবো ক্লাসটা শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিন, কারণ হারিয়ে গেলে পরে খুঁজবেন আচ্ছা উপসর্গের ক্লাসটা কোথায় দীপ্ত ভাই। আর ওকে, আমরা চলে এসেছি লাইভে, সবাই দ্রুত জয়েন করে ফেলুন। হোপফুলি আজকে একটা চমৎকার ক্লাস হতে যাচ্ছে। আমার মনে হয় আপনাদের আজকের ক্লাসটা কোনোভাবেই মিস করা উচিত হবে না। আচ্ছা, যারা জয়েন করেছেন ফার্স্টে আমাকে একটু এনশিওর করতে হবে যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। এই দুইটা জিনিস আমাকে একটু এনশিওর করতে হবে যে আমার সাউন্ড ক্লিয়ার কিনা এবং আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। চাকা ঘুরতেছে কেন জানি। সবাই যারা দেখছেন একটু করে কমেন্ট করে জাস্ট আমাকে জানান যে আমাকে ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা এবং আমার সাউন্ড ক্লিয়ার কিনা। আর প্রতিদিনের মতো আমি সবার নামগুলো একটু পড়তে চাই এবং জানতে চাই কে কোথা থেকে দেখছেন, আমাদের ক্লাসগুলো কতটুকু স্প্রেড হচ্ছে, আমি এটা একটু জানতে চাই। আসসালামু আলাইকুম ভাইয়া, আপনার জন্য এতক্ষণ ধরে ওয়েট করতেছিলাম, কখন আপনার ক্লাস শুরু হবে। থ্যাংক ইউ মাস্তাফিজুর ভাই। মামুনুর রশিদ, আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সাদিয়া খাতুন আপু ক্লিয়ার, ক্লিয়ার ফকফকা। তানভীর ভাই কেমন আছেন স্যার? অল ক্লিয়ার ভাইয়া, ক্লিয়ার, অল আর ক্লিয়ার। ওকে, একটু সবাই যেটা করবেন সেটা হচ্ছে প্রথমে কে কোথা থেকে দেখছেন এটা একটু লিখে দেবেন আর ক্লাসটাকে শেয়ার করে দিয়ে শেয়ার ডান এতটুকু করেন আমার জন্য। জাস্ট কে কোথা থেকে দেখছেন এইটা একটু লিখবেন এবং শেয়ার করে দিয়ে শেয়ার ডান, সাথে একটু টুকটুক টুকটুক করে কয়েকটা লাভ দিয়ে দেবেন, কারণ আমাদের লাভ টাফ দিলে একটু ক্লাসটা বেশি স্প্রেড হয়। বারবার সামথিং ওয়েন্ট রং আসতেছে কেন? আমার কি নেটের কোনো প্রবলেম? সবাই দ্রুত একটু ক্লাসটাকে শেয়ার করে দিন। কে কোথা থেকে দেখছেন আমাকে একটু জানান। আচ্ছা, শাকিল ভাই লিখেছেন ঝিনাইদহ থেকে ভাই। শিমুল ভাই যশোর থেকে যুক্ত আছি ভাইয়া। হেড টিচারের এক্সাম কি ঢাকায় হবে? হ্যাঁ, ঢাকায় হবে। নাহিদ ভাই হচ্ছে লক্ষ্মীপুর থেকে। আচ্ছা, মারুফ ইংলিশ আমাদের ভাইজান, শুভকামনা নিরন্তর। থ্যাংক ইউ ভাইজান, আমার সামনেই বসে সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। চলন বিল সিংড়া থেকে মনি আপু, আসসালামু আলাইকুম ভাইয়া, আমি বাগেরহাট থেকে। আচ্ছা, জয়পুরহাট থেকে, রংপুর থেকে দেখছি। আচ্ছা, মামুন রশিদ ভাই রংপুর থেকে আমাদের। নিশাত তাসনিম আপু আমার সবচেয়ে পছন্দের একটা কমেন্ট করেছেন, উনি লিখেছেন শেয়ার ডান। আপনারা যারা যারা শেয়ার দিচ্ছেন একটু কাইন্ডলি সবাই লিখে দেন শেয়ার ডান। আর আশেপাশে যারা দেখতে চাচ্ছে সবাইকে মেনশন করে দেন, যারা জব প্রিপারেশন নিচ্ছে সবাইকে মেনশন করে দিন। আজকে আমরা খুব মজাদার একটা এবং টেকনিক্যাল একটা ক্লাস করব। আমাদের প্রতিদিনের সময়টা ছিল 9টা, আজকে আমরা দুঃখিত 9টায় আসতে পারিনি। 9টায় আসলে আমাদের ভালো উপস্থিতি থাকে, বাট একটু সবাই একসাথে সবাই একটু শেয়ার করে দেন। সবাই একটু শেয়ার করে দিয়ে জাস্ট লিখবেন শেয়ার ডান, আর সবাই একটু লাভ বাটনটার মধ্যে সবাই একটু চাপেন। নেত্রকোনা থেকে, ওকে। পঞ্চগড় থেকে ওয়াহিদ ভাই। মোস্তাফিজুর ভাই কাম ফ্রম গাজীপুর। শাহিন ভাই হচ্ছে চাপাই নবাবগঞ্জ থেকে। তোর এগুলো কি ফ্রন্ট ভালোভাবে বোঝাই যায় না। শাফির ভাই হচ্ছে ময়মনসিংহ থেকে। মোস্তাফিজুর ভাই দিনাজপুর থেকে। নূপুর আপু অল ক্লিয়ার, ডান। সানসিল্ক সব শেয়ার ডান। আচ্ছা, আপনারা পারলে একটু সবাইকে শেয়ার করে দেন ক্লাসটা। অ্যান্ড যেটা করবে সেটা হচ্ছে আমরা এখন ক্লাস শুরু করে দেবো। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। হাকিমুল ভাই শেয়ার ডান, শাকিল ভাই শেয়ার ডান। ওকে, এইটুক হইলেই আমার জন্য এনাফ। এখন আমরা ক্লাসে চলে যাব। আরেকটু অপেক্ষা করব, আমরা দেখি 100 পর্যন্ত উঠে কিনা। আমরা প্রতিদিন কিন্তু এখন প্রায় 160 জন, 80 জন, 200 জন, 210 জন এরকম ক্লাস করছিলাম। সো আজকের টাইমিংটা একটু অন্যরকম, এই জন্য হয়তো বা অনেকে জানেন না।
তারপরেও আপনারা একটু শেয়ার করে দিলে 100 ক্লাস হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে, আমি আশা করি। আর যারা জয়েন করবেন কিছুক্ষণের মধ্যে আমরা এত সুন্দর ক্লাস শুরু করব, আমার মনে হয় যে কেউ ক্লাসটা স্কিপ করবেন না। আরেকটা বার কষ্ট করে সবাই একটু ক্লাসটাকে শেয়ার করে দেন, আরেকটা বার কষ্ট করে একটু ক্লাসটাকে শেয়ার করে দেন। শেয়ার করে দেওয়ার সাথে সাথে আমরা আজকের ক্লাসটাকে শুরু করে দেব। দিচ্ছেন কি শেয়ার করে? আচ্ছা, খুলনা থেকে আসসালামু আলাইকুম স্যার, বরগুনা থেকে। ভাই আপনার এখানে কতজন লাইভ দেখতেছে এটা দেখা যায় না কেন? আচ্ছা, ওকে, চলেন তাহলে আমরা আজকের ক্লাস শুরু করি। যদিও আমি দেখতে পাচ্ছি না এখানে আপনারা কতজন দেখতে পাচ্ছেন, আপনারা একটু শেয়ার করে দেন, কারণ প্রতিদিনের মতোই আমরা জানেন যে ফ্রি লাইভ ক্লাসগুলো যেহেতু আপনাদের জন্য আমি আয়োজন করেছি, ফ্রি ক্লাস নিতে একটু কষ্ট হয় আপনাদের, আমার কষ্ট সার্থক যখন আপনারা এই ক্লাসগুলো শেয়ার করে দেবেন প্রচুর পরিমাণে। আর কোনো কিছুর কোনো আবদার নাই। ওকে, সো ক্লাসগুলোকে একটু শেয়ার করে দেন। চলেন আমরা শুরু করব। আজকের টপিক উপসর্গ। ফ্যাক্ট হচ্ছে যে উপসর্গ থেকে কেমন প্রশ্ন আসে। উপসর্গ আমরা কেন পড়বো? উপসর্গ আমরা পড়বো বাংলাবিদ হওয়ার জন্য না, বরং পরীক্ষার হলে মার্ক ক্যারি করার জন্য। 1টা থেকে 2টা মার্ক যদি আমরা যে কোনো পরীক্ষায় কম্পিটিটিভ এক্সামে শিওর কমন চাই, তাহলে আমাদের উপসর্গ অধ্যায়টা পড়তে হবে। এখন কথা হচ্ছে উপসর্গ থেকে ভাইয়া কি ধরনের প্রশ্ন আসে, এটা সবার আগে আমাদের জানতে হবে। প্রথম যে টাইপটা আছে এটা হচ্ছে উপসর্গের বেসিক। উপসর্গের বেসিক বলতে কি বোঝায়? বেসিক বলতে বোঝায় হচ্ছে উপসর্গ কি জাতীয় শব্দ, উপসর্গ হচ্ছে বাংলা ব্যাকরণের কোথায় আলোচনা করা হয়, উপসর্গ বলতে কি বোঝায়, উপসর্গের শব্দের কি কি পরিবর্তন ঘটায়, উপসর্গ কত প্রকার। এই যে বেসিক টাইপসের কোশ্চেনগুলো আছে, এখান থেকে সাধারণত উপসর্গের প্রশ্ন হয়। এই প্রশ্ন হওয়ার হারটা মাত্র 5%, অর্থাৎ 5% প্রশ্ন উপসর্গের বেসিক থেকে হয়। এরপরে যে প্রশ্নটা হবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি, অর্থাৎ উপসর্গজাত শব্দ। উপসর্গজাত শব্দ, উপসর্গজাত শব্দ, এইখান থেকে সবচেয়ে বেশি প্রশ্ন হয়। কেন? এখানের মধ্যে যে কোনো একটা শব্দ আপনাকে দেবে পরীক্ষার হলের মধ্যে, আপনাকে সাপোজ এইভাবে করে দিয়ে দেবে যে আমরণ, আমরণ, এরকম একটা শব্দ দিবে আপনাকে, আমরণ দিয়ে বলবে এখানে কোন উপসর্গের এক্সাম্পল, এটা কি বাংলা উপসর্গ নাকি তৎসম উপসর্গ নাকি এটা বিদেশি উপসর্গ, অথবা যে কোনো একটা শব্দ দিয়ে আপনাকে এখান থেকে কোন উপসর্গে ব্যবহার করা হয় ওটা শব্দটা গঠিত হয়েছে সেটা জানতে পারে। সেকেন্ড যেটা জানতে চাইতে পারে সেটা হচ্ছে ডিরেক্ট আপনাকে একটা উপসর্গ দেবে, যে হচ্ছে প্রতি। প্রতি দিয়ে বলবে প্রতি কোন উপসর্গের এক্সাম্পল। তার মানে আমাকে যে উপসর্গগুলো আছে সেগুলো মেমোরাইজ করতে হবে। এই মেমোরাইজেশন থাকলে আমাদের এখান থেকে আমরা উত্তর করতে পারবো। অথবা আপনাকে এইভাবে দিতে পারে যে নিচের কোনটি বাংলা উপসর্গের উদাহরণ বলে 4টা ক খ গ ঘ দিয়ে 4টা প্রশ্ন উত্তর থাকবে বা 4টা অপশন থাকবে। আপনাকে বলবে যে নিচের কোনটি বাংলা উপসর্গ বা নিচের কোনটি তৎসম উপসর্গ বা নিচের কোনটি বিদেশি উপসর্গের উদাহরণ। ওকে, সো এই 3 ভাবে হচ্ছে উপসর্গজাত শব্দ থেকে প্রশ্ন আসে এবং 85 থেকে 90% কেসে আপনার এই ধরনের প্রশ্নটা আসে। প্রশ্ন বেসিক হোক বা স্ট্যান্ডার্ড হোক, এই 2টা টাইপ থেকে প্রশ্ন আসবে। যদি প্রশ্নকর্তারা চায় যে প্রশ্ন আমি আর একটু কঠিন করব, আমি আর একটু ট্রিকি করব, সেই ক্ষেত্রে যেটা দেবে আপনাকে সেটা দেবে হচ্ছে উপসর্গের অর্থ দেবে। উপসর্গের অর্থ কোথায়? শব্দের মধ্যে। অর্থাৎ আপনাকে একটা যে কোনো শব্দ দেবে, সাপোজ আপনাকে বললো হচ্ছে পাতিহাস, পাতিহাস। এই পাতিহাস শব্দ দিয়ে আপনাকে বলবে পাতিহাসে যে পাতি উপসর্গটা আছে এটা কি অর্থে ব্যবহার হয়েছে, যেমন পাতিহাসে পাতি ক্ষুদ্র অর্থে ব্যবহার হয়েছে। অথবা আপনাকে বলবে হচ্ছে আলুনি, এইভাবে দিয়ে দেবে আলুনি। আলুনি দিয়ে বলবে এখানে উপসর্গ কি অর্থে ব্যবহৃত হয়েছে। আলুনি মানে হচ্ছে নুনের অভাব, অর্থাৎ উপসর্গটা এখানে অভাব অর্থে ব্যবহৃত হয়েছে। এইটাও খুব কম ক্ষেত্র, এটা রেয়ার কেসে, কখনো কখনো 5 থেকে 10% কেসে এরকম প্রশ্ন হয়, খুব কঠিন ক্ষেত্রে। বাট এটা একদমই রেয়ার এবং বেসিক থেকেও খুব কম প্রশ্ন হয়। সবচেয়ে বেশি প্রশ্ন হবে হচ্ছে আমাদের উপসর্গজাত শব্দ থেকে। ওকে, যেহেতু বেসিক থেকেও কিছু প্রশ্ন হতে পারে, আমরা ক্লাসটা আজকে শুরু করব বেসিক থেকে। যতটুকু জায়গা আমি বললাম যে আসলে কি কি ধরনের প্রশ্ন উপসর্গ হতে মানে উপসর্গ অধ্যায়টা থেকে হতে পারে, এতটুকু জায়গা ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে সবাই একটু লেখেন ক্লিয়ার। সবাই যারা দেখছেন সবাই একটু দ্রুত লেখেন ক্লিয়ার। তাহলে আমরা মানে আপনি যদি কোশ্চেন প্যাটার্ন বা কোশ্চেনের টাইপটা বুঝতে পারেন তাহলে আমার জন্য প্রিপারেশন নেওয়াটা সহজ হয়ে যাবে। সো আমাদের এই বেসিক 3টা টাইপ থেকেই মূলত প্রশ্নগুলো হয়। এতটুকু জায়গা বুঝলে সবাই বলবেন ক্লিয়ার। এখনই চিল্লাই বলেন ঠিক, এখন চিল্লাই ঠিক বলার দরকার নেই, এখন শুধু ক্লিয়ার লেখেন। আমরা একটু পরে যখন মানে উপসর্গ অধ্যায়টা শুরু করব, মজার জায়গাগুলোতে যাব, তখন আমরা ঠিক বলবো। ওকে, আই এম লুকিং ফ্রম ইন্ডিয়া। কে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। 100 প্লাস গিফট আছে কি? আচ্ছা, 130 জন হয়ে গিয়েছেন। 141। আচ্ছা, এখানে একটু পরে 141 জন।
চলেন এখন আমরা শুরু করি। আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে উপসর্গ সম্পর্কে কিছু বেসিক তথ্য দেখব। কি কি বেসিক তথ্য দেখবো? প্রথম কথা হচ্ছে ভাইয়া উপসর্গটা কি? উপসর্গের সংজ্ঞা যদি আমরা দেখি, উপসর্গ হচ্ছে কতগুলো অব্যয়সূচক শব্দ যেইগুলো কোনো একটা শব্দের পূর্বে বসে হয় ওই শব্দটাকে পূর্ণতা প্রদান করবে, অথবা শব্দের মিনিং চেঞ্জ করবে, অথবা শব্দের সম্প্রসারণ করবে, অথবা শব্দের সংকোচন করবে। তাহলে উপসর্গ একগুলো অব্যয়সূচক শব্দ। এখন অব্যয় কি? অব্যয় মানে নেই ব্যয়, বা হচ্ছে যার নিজস্ব কোনো অর্থ নেই। একটা বাক্যের মধ্যে যে সকল শব্দাংশের নিজস্ব কোনো অর্থ থাকে না কিন্তু অন্য পুরো বাক্যের অর্থকে প্রভাবিত করে তাকেই বলা হয় হচ্ছে অব্যয়। যেমন ওগো এদিকে আসো, এদিকে আসো বললে কিন্তু হতো, ওগোটা দিয়ে আপনি একটু আদর করলেন, তাই না? একটা অন্যরকম মনের একটা ভাব প্রকাশ করলেন, এই শব্দগুলো হচ্ছে অব্যয়। তাহলে উপসর্গ হচ্ছে ঠিক এই অব্যয়সূচক শব্দগুলো যেগুলো কোনো একটা শব্দের শুরুতে বসে অর্থের সংকোচন, প্রসারণ, সংকোচন বা অর্থের পরিবর্তন করে ফেলে। ওকে, তাহলে আমাদের প্রথম কথা যে উপসর্গ কোথায় বসে? উপসর্গ কি জাতীয় শব্দ? উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দ। অব্যয়সূচক উপসর্গ হচ্ছে অব্যয়সূচক শব্দ। উপসর্গ কোথায় বসে? উপসর্গ বসে শব্দের পূর্বে। উপসর্গ কোথায় বসে? উপসর্গ বসে শব্দের পূর্বে। আচ্ছা, শব্দের পূর্বে তো বসলো ভাইয়া, উপসর্গ শব্দের পূর্বে বসে কি করে? কয়েকটা জিনিস করে। হয় অর্থের পূর্ণতা প্রদান করে, অর্থের পূর্ণতা প্রদান করে, অর্থের পূর্ণতা প্রদান করে, অথবা উপসর্গ শব্দের অর্থের সংকোচন করে, অর্থের সংকোচন করে। সংকোচন পূর্ণতা কিভাবে প্রকাশ করে? যেমন আমি বললাম ওই পূর্ণ কথাটাই বললাম, পূর্ণ, কিন্তু এটার আগে যদি আমি একটা উপসর্গ ব্যবহার করি পরিপূর্ণ, তখন দেখেন তো এই অর্থটা আরো পূর্ণ প্রদান করলো না, পূর্ণতা প্রদান করলো না। ঠিক এইভাবে হচ্ছে পূর্ণতা প্রদান করে। তাহলে অর্থের সংকোচন করে, আবার করে অর্থের সম্প্রসারণ করতে পারে, সম্প্রসারণ করতে পারে, অথবা অর্থের পরিবর্তন করতে পারে, অর্থের পরিবর্তন করতে পারে, পরিবর্তন করতে পারে, অথবা নতুন অর্থ, নতুন শব্দ তৈরি করতে পারে। উপসর্গ দ্বারা নতুন শব্দও তৈরি হতে পারে। উপসর্গ নতুন শব্দও তৈরি করতে পারে। যেমন আমি বললাম হার, হার কথাটা বোঝায় হচ্ছে জিত হার, তাই না? কিন্তু আমি যদি বলি আহার, আহার কথাটার মাধ্যমে বোঝা হচ্ছে খাওয়া, খানা পিনা করা, তাই না? তার মানে পুরো অর্থটাই চেঞ্জ করে ফেললো। তাহলে উপসর্গ থেকে আমরা বেসিক কিছু তথ্য জানবো। সেটা হচ্ছে উপসর্গ অব্যয়সূচক শব্দ যেগুলো যে কোনো শব্দের পূর্বে বসে হয় অর্থের পূর্ণতা প্রদান করবে, অথবা অর্থের সংকোচন করবে, অথবা অর্থের সম্প্রসারণ করবে, অথবা অর্থের সংকোচন করবে, অথবা নতুন কোনো শব্দ তৈরি করবে। এই কয়েকটা জিনিস বেসিক আমাদের মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে এই যে আমরা উপসর্গ নিয়ে পড়তেছি, যে উপসর্গ সম্পর্কে একটা কথা আমরা সবসময় দেখব যে উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। একটা কথা পাবো আমরা, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থ দ্যোতকতা আছে। যেমন অতি, উনা, কদ, কু, এগুলোর নিজস্ব কোনো অর্থ নাই, কিন্তু আমি যদি বলি কুচরিত্র বা কুসন্তান, তাহলে খারাপ সন্তান বোঝাচ্ছে। অর্থাৎ সন্তানকে যে সন্তানের মিনিং, এই মিনিংটাকে মডিফাই করে ফেলছে। তার মানে কোনো একটা উপসর্গ নিজের কোনো অর্থ না থাকলেও অন্যের অর্থকে প্রভাবিত করতে পারে। এই জিনিসটাকে বলে যে উপসর্গের আছে হচ্ছে অর্থ দ্যোতকতা, নেই অর্থবাচকতা। অর্থাৎ নিজস্ব কোনো অর্থ নেই, অন্যের অর্থকে প্রভাবিত করতে পারে। অক্সিজেন যেমন নিজে জ্বলে না কিন্তু অন্যকে জ্বলতে সাহায্য করে, উপসর্গও সেম, যে নিজের কোনো অর্থ নেই কিন্তু অন্যকে বা অর্থকে, অন্যের অর্থকে প্রভাবিত করতে সাহায্য করে। তাহলে উপসর্গের নেই কি? আমরা যদি বলি যে উপসর্গের নেই কি, তাহলে উপসর্গের নেই হচ্ছে অর্থবাচকতা, অর্থবাচকতা, বাচকতা। আর উপসর্গের আছে কি? তাহলে উপসর্গের আছে হচ্ছে অর্থদ্যোতকতা। উপসর্গের আছে হচ্ছে অর্থদ্যোতকতা। অর্থ দেখছেন ভাই ছাড়ে দেয়, দ্যোতকতা। অর্থাৎ এদের নিজস্ব যদিও কোনো অর্থ নেই, তবে এরা কি করতে পারে? অন্যের অর্থকে প্রভাবিত করতে পারে। এখন কথা হচ্ছে উপসর্গ তো একটা টপিক, তাই না? এখন যে কোনো টপিক তো বাংলা ব্যাকরণের একটা নির্দিষ্ট অংশের মধ্যে আলোচনা হয়। আমরা জানি বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় 4টি। যদি বলে আলোচ্য বিষয় কয়টি বা মূল আলোচ্য বিষয় 4টি, মোট আলোচ্য বিষয় 6টি। এটা আমরা অন্য ক্লাসে শিখবো। তবে আমরা জানি সাধারণভাবে আলোচ্য বিষয় 4টি, যেটাকে আমরা অপরাধ, এই একটা কথা দ্বারা মনে রাখতে পারি। অপরাধ, অপরাধে কি হয়? অতে হচ্ছে অর্থতত্ত্ব, পথে হচ্ছে পদক্রম, রতে হচ্ছে রূপতত্ত্ব, ধতে হচ্ছে ধ্বনিতত্ত্ব। এই রূপতত্ত্বের অন্য নামই হচ্ছে শব্দতত্ত্ব। যেহেতু শব্দ সম্পর্কিত যে কোনো জিনিস হচ্ছে শব্দতত্ত্বে আলোচনা করা হয়, উপসর্গ যেহেতু এক একটা শব্দ নিয়ে আলোচনা, অর্থাৎ এই উপসর্গটা বাংলা ব্যাকরণের শব্দতত্ত্ব বা রূপতত্ত্ব অংশে আলোচনা করা হয়। ওকে, এটুকু জায়গা একটা ব্যাপার গেল। আরেকটা ইস্যু হচ্ছে উপসর্গ তো একটা শব্দ, তাই না? এখন শব্দগুলোর তো বিভিন্ন ক্লাসিফিকেশন আসে। আমরা শব্দ অধ্যায়ের মধ্যে দেখেছি যে গঠনগতভাবে শব্দ দুই প্রকার, একটা হচ্ছে মৌলিক শব্দ, একটা হচ্ছে সাধিত শব্দ। উপসর্গ যেহেতু অধিক শব্দ নিয়ে, সাধিত শব্দ, ঠিক আছে। আরেকটা আমরা দেখেছি অর্থগতভাবে শব্দ কত প্রকার। অর্থগতভাবে শব্দ 3 প্রকার, যৌগিক,
রুরি এবং যোগরুর। যে সকল শব্দের ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ একই সেগুলোকে বলা হয় যৌগিক শব্দ। যেমন আমি যদি বলি হচ্ছে গায়ক, গায়ক এই শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ মানে ব্যাকরণগত অর্থ হচ্ছে যে গান করে। আর গায়ক বলতে আমরা অরিজিনালি বুঝাই যে ব্যক্তিটা গান করে তাকে, তার মানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ এখানে একই। কিন্তু আমি যদি বলি রুরি শব্দ কোনগুলো, যেগুলোর হচ্ছে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা, আমি বললাম হচ্ছে গবেষণা, আমি আপনাকে বললাম হচ্ছে গবেষণা, গবেষণা। তাহলে এটা হচ্ছে আমরা ভাঙলে পাই হচ্ছে গো যোগ এসোনা, গো যোগ এসোনা। তাহলে গো যোগ এসোনা, গোতে হচ্ছে গরু, এসোনা মানে হচ্ছে খোঁজা। ব্যবহারিক মানে ব্যুৎপত্তিগত অর্থ এই গবেষণার হচ্ছে গরু খোঁজা, কিন্তু ব্যবহারিক অর্থে আমরা এটার মানে বুঝি হচ্ছে অনুসন্ধান, অনুসন্ধান। তার মানে ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা। এই ধরনের শব্দগুলোকে বলা হয় রুরি শব্দ অর্থগত দিক থেকে। এই উপসর্গ যে জিনিসটা আছে, উপসর্গের যে ব্যুৎপত্তিগত অর্থ, এটার অর্থ হচ্ছে আগের অধ্যায়, আগের অধ্যায়। উপসর্গের অর্থ কি বলেন তো? ব্যুৎপত্তিগত অর্থ বা ব্যাকরণগত অর্থ হচ্ছে আগের অধ্যায়, কিন্তু উপসর্গকে ব্যবহারিক অর্থে ব্যবহার করা হয় রোগের লক্ষণ হিসেবে। রোগের লক্ষণ, রোগের লক্ষণ। বলে না যে আপনার তো দেখি যে এইডসের উপসর্গ দেখা গিয়েছে, আপনার তো হাসি বা জ্বরের উপসর্গ দেখা হয়েছে, ডেঙ্গুর উপসর্গ দেখা হয়েছে। উপসর্গ মানে রোগের লক্ষণ। তার মানে যে শব্দটার ব্যুৎপত্তিগত অর্থ এক, ব্যবহারিক অর্থ আলাদা, সেই শব্দকে বলা হয় রুরি শব্দ, সেই শব্দকে বলা হয় রুরি শব্দ। অর্থাৎ যদি প্রশ্ন আসে যে উপসর্গ কোন ধরনের শব্দ, আমাদের উত্তর করতে হবে উপসর্গ রুরি শব্দ। তাহলে এই হচ্ছে উপসর্গ সম্পর্কিত বেসিক। আমি একবার বলে দেই, সেটা হচ্ছে উপসর্গ কতগুলো অব্যয়সূচক শব্দ, যেগুলো শব্দের পূর্বে বসে হয় অর্থের পূর্ণতা প্রদান করবে, অথবা সংকোচন করবে, অথবা প্রসারণ করবে, অথবা পরিবর্তন করবে, বা নতুন শব্দ তৈরি করবে। উপসর্গর নেই অর্থবাচকতা, আছে অর্থদ্যোতকতা, অর্থাৎ নিজের কোনো অর্থ নেই, অন্যের অর্থকে প্রভাবিত করে। উপসর্গ বাংলা ব্যাকরণের কোথায় আলোচনা করা হয়? শব্দতত্ত্বে। উপসর্গ শব্দটা কোন ধরনের শব্দ? যেহেতু এটার ব্যুৎপত্তিগত অর্থ এবং ব্যবহারিক অর্থ আলাদা, তার মানে উপসর্গ একটা রুরি শব্দ। এতটুকু পর্যন্ত ক্লিয়ার কিনা আমাকে বলেন। আল্লাহ এতগুলো লাভ দিচ্ছেন কেন আমাকে কোনো কিছু বলার আগে? এতটুকু যদি বুঝেন, এ আল্লাহ সবাই অনেক লাভ দিচ্ছেন, থ্যাংক ইউ। টুকটুক করে অনেকগুলো লাভ দেন। লাভ দিলে, রিয়াক্ট দিলে কিন্তু ক্লাস বাড়ে, রিয়াক্ট দিলেই কিন্তু ক্লাস অনেক জনের কাছে পৌঁছায় যাবে। এতটুকু ক্লিয়ার কিনা বলেন আমাকে, যে উপসর্গের বেসিক যে তথ্যগুলো আমি বললাম, এতটুকু তথ্য আপনারা ক্লিয়ার কিনা? ফারজানা আপু লিখেছে ক্লিয়ার স্যার। সবাই কি জবের জন্য ক্লাস করছেন নাকি অ্যাডমিশনের জন্য? মোস্তাফিজুর ভাই আপনি কিসের জন্য করছেন বলেন? উপসর্গ সব জায়গায় এক, আপনি জব করেন বা হচ্ছে অ্যাডমিশন করেন, কোনো প্রবলেম নাই, জাস্ট ক্লাস করেন। অ্যাবসলিউটলি ক্লিয়ার। ওকে, শাকিল ভাইয়া লিখছেন ক্লিয়ার, দিলরুবা আপু লিখেছেন ক্লিয়ার। ওকে, সবাই যদি ক্লিয়ারই হয়ে থাকেন তাহলে আরেকবার একটু টুস করে শেয়ার দিয়ে দেন। যারা এখনো শেয়ার দেননি তারা টুক করে একটু শেয়ার দিয়ে দেন। স্যার আজ আপনার টুপি কই? আমি বললাম না টুপি নিয়ে কেউ না কেউ কোয়েশ্চেন করবে, আজকে আমি অন্যখান থেকে ক্লাস নিচ্ছি। আচ্ছা, জবের জন্য জব, জি ভাইয়া ক্লিয়ার। আচ্ছা, সবাই যদি ক্লিয়ার হন, এখন আমরা যে জায়গাটা যাব সেটা হচ্ছে আমরা উপসর্গের ক্লাসিফিকেশন দেখব। ওকে, বা উপসর্গের প্রকারভেদ দেখব আমরা। প্রকারভেদ, উপসর্গের প্রকারভেদ দেখবো আমরা। আমি সেদিন একটা পোস্ট করছিলাম, দেখছেন? আমাদের আসিফ নজরুল স্যারকে মেনশন করছে অনেকে। হায় আল্লাহ, আমার বোর্ডের লেখাটা যদি আরেকটু ভালো হইতো, একদম দিল মন থেকে ক্লাস নিতাম আর স্টুডেন্টদের উপকার করতাম। ওই যে একটা ইয়ে ছিল না, হায় আল্লাহ একবার যদি ক্ষমতা পাইতাম, ওইটার মতো আমি স্ট্যাটাস দিছি, হায় আল্লাহ আমার বোর্ডে লেখাটা যদি আরেকটু ভালো হইতো, একদম মন প্রাণ দিয়ে ক্লাস নিতাম। যাই হোক, তারপরেও দেখা যায়। আচ্ছা, উপসর্গের প্রকারভেদ, চলেন আমরা একটু উপসর্গের প্রকারভেদটা দেখে আসি। উপসর্গ মূলত 3 প্রকার। কত প্রকার? উপসর্গ মূলত 3 প্রকার। এখানে আমরা সুন্দর করে একদম ছক আকারে পড়বো। এখন যেহেতু আমরা স্মার্ট বোর্ড আছে, আমরা কেন এমনি পড়বো? আরে কেন রে, সরাসরি করতেছিস কেন ভাই? উপসর্গ 3 প্রকার, ভগ্নাংশ 3 প্রকার, 3 প্রকার। নাচানাচি করে যে একটা ভিডিও আছে না ভাইয়া, দেখছেন কিনা জানি না। উপসর্গ 3 প্রকার, 3 প্রকার। ওকে, প্রথম কি? প্রথম প্রকারভেদ হচ্ছে বাংলা উপসর্গ, বাংলা। আচ্ছা, এগুলো কিন্তু আপনারা সবাই জানেন, তারপরেও লিখছি কারণ আছে, একটু পরে দেখছি আমরা। বাংলা, এরপরে হচ্ছে তৎসম বা সংস্কৃত, যেটাই বলেন তৎসম,
এবং বিদেশি ওকে। বাংলা, তৎসম এবং বিদেশি। বাংলা উপসর্গ কতটি? বাংলা উপসর্গ 21টি। তৎসম উপসর্গ কতটি? তৎসম উপসর্গ 20টি। আর বিদেশি উপসর্গ কতটি? বিদেশি উপসর্গকে আবার আলাদাভাবে 4টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আরবি উপসর্গ হচ্ছে 6টা। এরপর হচ্ছে ফার্সি উপসর্গ হচ্ছে 10টা। এরপরে হচ্ছে হিন্দি উপসর্গ হচ্ছে 1টা এবং ইংরেজি উপসর্গ হচ্ছে আমাদের 4টা। এই প্রশ্নগুলো মাঝে মাঝে চলে আসে বেসিকের মধ্যে, যে বাংলা উপসর্গের সংখ্যা কত, তৎসম উপসর্গের সংখ্যা কত, বিদেশি উপসর্গের সংখ্যা কত। সংখ্যাগুলো আসলে আমাদের কোনো ঝামেলাই হয় না, 20টা 21টা, তারপর 6টা 10টা 1টা 4টা আমরা দিয়ে দিই। মাঝে মাঝে আমাদের এই দুইটার মধ্যে একটু কনফিউশন হয় যে বাংলা 21টা না তৎসম 21টা, বা বাংলা 20টা না তৎসম 20টা। আমরা জাস্ট এইটা আসা মাত্র আমাদের বুকের মধ্যে হাত দিব। একটু আগেও আমি বলেছি যে আপনারা ওই যে আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলতে পারি, যেহেতু 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষাকে কেন্দ্র করে, এই জন্য বাংলা উপসর্গ 21টা। আজকের পর থেকে আর ভুল হবে না, এটা মনে রাখতে হবে। এখন কথা হচ্ছে যে আমরা যে এই যে উপসর্গগুলো পড়লাম, এই উপসর্গ বাংলা 21টা এবং তৎসম যে 20টা উপসর্গ আছে, এগুলো একদম ঠাডা মুখস্থ আমাদের থাকতেই হবে। এগুলো ঠাডা মুখস্থ থাকলেই শুধুমাত্র আপনি যে কোনো পরীক্ষায় 70% প্রশ্ন উত্তর করতে পারবেন। যে কোনো পরীক্ষায় কত পার্সেন্ট? 70% উত্তর করতে পারবেন। কারণ এই প্রশ্নগুলো ডিরেক্ট এই উপসর্গগুলো দিয়ে শব্দ দিয়ে বলবে এটা কোন ভাষার উপসর্গের উদাহরণ। আমি আগে লিখে নেই, তারপর আপনাকে বলি। আচ্ছা, আমি লিখতে থাকি, ততক্ষণে আপনারা বলবেন যে কার কার এই উপসর্গগুলো মুখস্থ আছে। হায় আল্লাহ, আমি যদি শিক্ষার্থী হতাম তাহলে এই উপসর্গের বই থেকে উঠাই দিতাম। শিক্ষামন্ত্রী, আচ্ছা শিক্ষামন্ত্রী হতাম তাহলে এই উপসর্গ উঠাই দিতাম। কার কার এগুলো মুখস্থ আছে একটু কমেন্ট করে জানান দ্রুত সবাই। আমরা বাংলাগুলো লিখি একটু। অঘা, অজ, অনা, আ আন আব আর, আ আন আব আর, ইতি উনা কদ কু, ইতি উনা বা উনো থাকতে পারে, কদ কু, নি পাতি বি ভর, নি পাতি বি ভর, রাম স শাশুহা, রাম স সা সু হা। তাহলে অজ, অঘা, অজ, অনা, আ আন আব আর, ইতি উনা কদ কু, নি পাতি বি ভর, রাম স শাশুহা। এই 21টা গেল হচ্ছে বাংলা। এবার আমরা দেখবো তৎসম। তৎসম কি কি আছে? প্র, পরা, অপ, সম, নি। প্র, পরা, অপ, সম, নি। অনু, অব, নির, দুর্বি, অনু, অব, নির। এগুলো কেন লিখছি আমি একটু পরে বলছি, হ্যাঁ। দূর, বি। তারপরে হচ্ছে অধি, সু, উৎপরি, অধি, সু, উৎ, পরি। প্রতি, অতি, অভি, অপি, প্রতি, অতি, অভি, অপি। এরপরে হচ্ছে উপ আ, উপ আ। এই উপসর্গগুলো যদি আমাদের একদম ঠাড়া মুখস্থ থাকে, যে কোনো প্রশ্ন এখান থেকে আসলে আমরা সেকেন্ডের মধ্যে অ্যান্সার করতে পারবো। কিভাবে অ্যান্সার করতে পারবো? সাপোজ আমার একটা প্রশ্ন আসছে যে প্রতিদিন, প্রতিদিন দিয়ে বলছে প্রতিদিনে প্রতি কোন উপসর্গের উদাহরণ। তা আমরা জানি প্র, পরা, অপসম, এখানে যেখানে আছে প্রতি, অতি, অভি, অপি। তার মানে প্রতি যেহেতু তৎসম উপসর্গের মধ্যে আছে, তার মানে প্রতিদিন প্রতি তৎসম উপসর্গের উদাহরণ। কোনো সমস্যা নাই, লিখলাম। তারপরে আপনি বললেন আমাকে যে এই যে উপ আছে, উপগ্রহ, উপগ্রহ, উপগ্রহ দিয়ে বলছেন যে উপগ্রহ কোন উপসর্গজাত শব্দ। আপনি জানেন উপ আ এখানে তৎসমতে আছে, তার মানে তৎসম উপসর্গ জাতীয় শব্দ। এইভাবে করে প্রত্যেকটা উপসর্গ যদি আসে আপনার, আপনি এই যে অপমান, অপমান ধরেন সাপোজ এখানে প্রশ্ন আসছে অপমান, অপমান। এই অপমান প্রশ্ন দিয়ে বলছে এটা কোন উপসর্গজাত শব্দ। আপনি জানেন যে প্র, পরা, অপসম, অপ হচ্ছে তৎসম উপসর্গ, তার মানে অপমান তৎসম উপসর্গজাত শব্দ। আপনি এগুলো কোনো সমস্যা নাই, কিন্তু সমস্যা হবে কয়েকটা জায়গায়। কি জায়গায় আসবে? আপনার প্রশ্ন আসতে পারে হচ্ছে সুকণ্ঠ, এরকম একটা প্রশ্ন আসতে পারে, সুকণ্ঠ এরকম একটা প্রশ্ন আসতে পারে, দিয়ে বলবে এখানে কোন উপসর্গজাত শব্দ। এখন আপনি খুব কনফিডেন্টলি কি করবেন যে দাগাবেন, কই গেল ছোট্ট একটা বলটা নেই, বল। আপনি দেখাবেন এই যে এখানে সু পেয়ে গেছেন আপনি, তাই না? সু পাইছেন, কোথায় সু পাইছেন? এই যে ইয়াতে বাংলা উপসর্গে সু পাইছেন। তাহলে আপনি এটা উপসর্গ বাংলা নাকি তৎসম উদাহরণের মধ্যে এক্সাম ইয়ার মধ্যে দেওয়া থাকবে, অপশনে দেখানো থাকবে, আপনি বাংলা দাগিয়ে আসবেন। কিন্তু আপনি যদি ভালো করে পড়েন তখন আপনি দেখবেন যে এই সু কিন্তু তৎসমর মধ্যেও আছে। এই যে সু,
এইবার ঝামেলাটা হবে আপনি তাহলে সু তৎসমতেও আছে বাংলাতেও আছে, তাহলে আমি সুকণ্ঠের সু বাংলা দাগাবো না তৎসম দাগাবো? এটা তো একটা হিউজ প্রবলেম বা হচ্ছে কনফিউশন, তাই না? শুধু সু না, আপনি এরকম 4টা উপসর্গ পাবেন যারা বাংলায়ও আছে আবার তৎসমও আছে। এগুলা হচ্ছে আ সু বি নি, এই যে বি আছে, এই বি আছে বাংলায়ও আছে তৎসমও আছে। এই যে নি, এই নি বাংলায়ও আছে তৎসম আছে। এই যে আ, এই আ বাংলায়ও আছে তৎসময়ও আছে। এপাশে আসি আমরা, এই যে নি কোথায় আছে? বাংলায় আছে তৎসমতে আছে। এই যে আ বাংলায় আছে তৎসমতে আছে। তারপর হচ্ছে সু কোথায় ভাইয়া? সু কোথায়? ও সু দেখাইছি, সু বি নি আ, বি নাই, বি বি বি, এই যে বি বি বি, এই কয়েকটা। তাহলে আমাদের আলটিমেটলি প্রবলেম কোথায়? আমাদের প্রবলেম হচ্ছে আ সু বি নি, এই 4টা উপসর্গের সমস্যা। কারণ যে কোনো একটা শব্দ আমাকে দিলেই হয় এই উপসর্গে পড়বে, না হলে এই উপসর্গে পড়বে, না হলে বিদেশি কোনো উপসর্গে পড়বে। তবে যদি আশু বিনি এই 4টা উপসর্গযুক্ত শব্দ আমাদেরকে দিয়ে উপসর্গ নির্ণয় করতে বলে যে কোন উপসর্গের এক্সাম্পল, তখনই আমরা ঝামেলায় পড়বো। চলেন এই কনফিউশনটা যদি ক্লিয়ার করি তাহলে উপসর্গের আমাদের মোটামুটিভাবে আরও 5% আমরা এগিয়ে যাব। প্রথমে আমরা ক্লিয়ার করব হচ্ছে আশু বিনি এর সু উপসর্গ সম্পর্কিত যে কনফিউশন আছে, এই কনফিউশন আমরা দূর করব। কোন উপসর্গ? সু উপসর্গ নিয়ে যে কনফিউশন আছে এই কনফিউশন আমরা দূর করব। উপসর্গ সু, সু নিয়ে দূর করার জন্য আমার একটা গল্প আপনার মনে রাখতে হবে। এই গল্পটা যদি মনে রাখেন তাহলে এই গল্পের মধ্যে যে শব্দগুলো আমরা পাবো, এই শব্দগুলো পেলে সেগুলো আমরা চোখ বন্ধ করে বাংলা উপসর্গ দাগাবো। গল্পের বাইরে যতগুলো শব্দ আমরা পাবো সেগুলোতে সু উপসর্গ যদি পাই তাহলে তৎসম দাগাবো। গল্পটা কি? গল্পটা হচ্ছে আমার বন্ধু সুমনের, খুবই বেহায়া একটা বন্ধু। এ কি করছিল? সুমনা নামের একটা মেয়ের পিছনে অনেক দিন ধরে ঘুরছে। ঘোরার পরে ফাইনালি সুমনা যখন অতিষ্ঠ হয়ে ফাইনালি একদিন মনের মধ্যে হয়তোবা তার জন্য একটা সফট কর্নার কাজ করছে, সুমনকে দেখে একটা মুচকি হাসি দিছে। এই হাসি দেখে সুমন একদম পাগল টাগল হয়ে বন্ধু বান্ধব নিয়ে সুমনাকে উঠায় নিয়ে গিয়ে বিয়ে শাদী করে সুদেন দেখে সুগার সেরে একদম সুনামের জন্য এরকম করে বুক ফুলায় হাঁটা শুরু করে দিল যে এখন মানুষজন আমার সুনাম করবে। এতদিন এই মাইয়ার পিছনে ঘুরছি, আজকে ফাইনালি এই মেয়েকে আমি বিয়ে করতে পারছি। হ্যাঁ, তো এই ঘটনাটাকে আমরা এইভাবে মনে রাখবো যে সুমনা সুমনের দিকে সুনজর দেওয়ার সুখবর পেয়ে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। এতটুকু কথা যদি আমরা মনে রাখি তাহলে সু উপসর্গজনিত সমস্যা শেষ। আমরা মনে রাখবো হচ্ছে সুমনা সুমনের দিকে সুনজর দেয়ার সুখবর পেয়ে সুমন সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। অর্থাৎ সুমনা শুধু সুমনের দিকে একবার সুনজর দিছে, এইটা দেখে সুমন কি করছে? একদম সুদিন দেখে সুকাজ সেরে সুনামের আশা করলো। তাহলে এই যে বাক্যটা বা হচ্ছে গল্পটাই, গল্পের মধ্যে এই যে সুনজর, তারপরে হচ্ছে সুখবর, তারপরে হচ্ছে সুদিন, তারপরে হচ্ছে সুকাজ এবং ফাইনালি হচ্ছে সুনাম, এই 5টা ওয়ার্ড যদি পরীক্ষার প্রশ্নের মধ্যে থাকে দিয়ে বলে এখানে সু কোন উপসর্গের উদাহরণ, আমরা চোখ বন্ধ করে দাগিয়ে দেব এখানে সু হচ্ছে বাংলা উপসর্গের উদাহরণ। এগুলা বাদে যে কোনো প্রশ্নের মধ্যে যদি সু আসে, যে কোনো শব্দের মধ্যে যদি সুকণ্ঠ দিল আমাদেরকে, সুকণ্ঠ, অথবা আমাদেরকে দিল হচ্ছে সুনীল, অথবা আমাদেরকে দিল হচ্ছে সুহৃদ, ওকে, যাই দেখ না কেন দিয়ে যদি বলে এখানে সু কোন উপসর্গের উদাহরণ, যেহেতু সুকণ্ঠ সুনীল সুহৃদ এই সুনজর সুখবর সুদিন সুকাজ সুনামের মধ্যে পড়ে না, তার মানে এগুলো সবগুলোতেই সু হচ্ছে তৎসম উপসর্গের উদাহরণ। তৎসম, কারণ সু উপসর্গতা তৎসমতেও আছে বাংলাতেও আছে। আমরা বাংলা তখন মাত্র দাগাবো যখন আমাদের সুমনের গল্পের সাথে ঘটনা মিলবে। সুমনের গল্পের যে সুনজর সুখবর সুদিন সুকাজ সুনাম আছে, এই 5টা ওয়ার্ড বাংলা ব্যাকরণের মধ্যে যদি প্রশ্ন দিয়ে বলে কি উপসর্গ যোগে গঠিত, বাংলা উপসর্গ, এই 5টা ওয়ার্ডের মধ্যে যাই দেখ না কেন সু উপসর্গ যোগে সেটা তৎসম উপসর্গে যোগে গঠিত। ক্লিয়ার ভাই? ক্লাসটা করে অনেক মজা পাচ্ছি, থ্যাংক ইউ। আচ্ছা, আপনারা অনেকগুলো কমেন্ট করে ফেলছেন। আচ্ছা, এইটুকু জায়গা ক্লিয়ার হলে আপনারা চিল্লায় বলেন ঠিক কিনা। অনেকক্ষণ থেকে আপনারা ঠিক বলতেছেন না, চিল্লায় বলেন ঠিক কিনা। আমাদের এটা ঠিক বলতে খুব মজা লাগে। হ্যাঁ, আচ্ছা ভাই, এই ক্লাসটা করে অনেক মজা পাচ্ছি। একজন লিখেছেন এরকম ক্লাস প্লে তো কোনো কথাই নাই, অসাধারণ ক্লাস, থ্যাংক ইউ।
আরেকটা ইন্টারেস্টিং কথা বলে রাখি, কিন্তু একটা প্রচারেই প্রসার, এই জন্য বলে রাখি যে 1 নভেম্বর অর্থাৎ 1 নভেম্বর থেকে কিন্তু আমার বাংলা এবং সাধারণ জ্ঞান যেভাবে আমি ক্লাসগুলো নিচ্ছি, এই দুইটা কম্বিনেশন 5টা সাবজেক্টের টোটাল কোর্স শুরু হবে, একটা অনলাইন ব্যাচ, যেটার ফি ছিল 1000 টাকা, পরবর্তীতে আমরা কমিয়ে আপনাদের অনুরোধে এটাকে 800 টাকা করেছি। কোর্স প্ল্যান বা হচ্ছে কোর্স ডিটেল অথবা হচ্ছে ভর্তি প্রসেস যে কোনো কিছু জানার জন্য আমার প্রিসাইজ জব প্রিপারেশন যে আছে পেজ আছে, যেখানে আপনাদের লাইভ হচ্ছে, এই লাইভ পেজের মধ্যে SMS দিলেই জাস্ট হয়ে যাবে। যে কেউ যদি আপনারা অ্যাডমিট হতে চান, আমার মনে হয় যে খুব ভালোভাবে আমরা বাংলা এবং সাধারণ জ্ঞানের টপিকগুলো শেষ করব। ছোট্ট একটা প্রচারণা ছিল, শেষ। এখন এইটুকু জায়গা বলেন আপনারা ঠিক কিনা। যারা কোর্সে এনরোল করতে চান তারা কষ্ট করে একটু পেজে মেসেজ দিবেন। সুজন কি উপসর্গ? সুজনের সু অবশ্যই তৎসম উপসর্গ। সুদিন, সুকাজ, সুনজর, সুনাম, এগুলোর মধ্যে তো সুজন পড়ে না। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, বাংলা উপসর্গ, অনেক সুন্দর ক্লাস ভাইয়া। এই নাহিদ ভাইয়ের ঠিকটা আমার ভালো লাগছে। নাহিদ ভাই একদম এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত ঠিক লিখছে। আপনার ক্লাস প্রতিদিন চাই ভাইয়া, চেষ্টা করব। সামিউল ভাই বলেছে ঠিক, রবিল ভাই বলেছেন ঠিক, মোতালেব ভাই ঠিক। ভাইয়া আপনাদের ক্লাসগুলোর মধ্যে শুধু আপনার ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পারি এবং ক্লিয়ার হয়। আমার তো আমি এই পেজের মধ্যে তো আমি ক্লাস নেই শুধু, আর তো কেউ নেয় না। আপনাকে দেখলেই আমার গানের কথা মনে পড়ছে। এলাল লতা আপু, লতা আপু ডুয়েট হবে আপনি বলছিলেন, কমেন্ট করছিলেন না? জি ঠিক। কোর্সে কি সব টপিক পড়ানো হবে? হ্যাঁ ভাই, শার্টটা চোখে ধরতেছে আলোর জন্য, তাই আমি আসলে জ্বলতেছি। আমার নামই তো দীপ্ত। করতে চাই। আচ্ছা, যারা কোর্স করতে চান তারা এখানে এত বেশি কথা বলার দরকার নেই বা হচ্ছে এত কমেন্ট করার দরকার নেই, জাস্ট আপনারা করে ফেলবেন, মানে পেজের মধ্যে মেসেজ দিবেন। হ্যাঁ, আসেন এখন। তাহলে আমাদের প্রবলেম ছিল কি কি নিয়ে? আশু বিনি নিয়ে ছিল। আমরা প্রথমে প্রবলেম সর্ট আউট করলাম কিসের? আমরা সুয়ের। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে নিয়ের প্রবলেম সলভ করব। আমরা নিয়ের প্রবলেম সলভ করব। ওকে, নিয়ের প্রবলেম সলভ করব। চলেন, নিয়ের জন্য আমার আরেকটা বেহায়া বন্ধুর গল্প আপনার মনে রাখতে হবে, সেটা হচ্ছে নিদয়। নিদয় কি? নিদয় খুবই একটা নির্লজ্জ স্বভাবের ছেলে। এ যেখানে যাবে সেখানেই তার খালি পেটটা নিয়ে যাবে এবং মানে যাওয়া মাত্র একটা নিরেট প্লেট বা বড় সড়ো একটা প্লেট নিবে, নিয়ে একদম নিখুঁতভাবে খাবে, ইচ্ছা মতো খাইয়াটে। যখন ওর পেটটা একদম ফুলে নিভাজ হয়ে যাবে, মানে কোনো ভাজ থাকবে না, এই যে 6 প্যাক টিক্স প্যাক বাদ শুধু ফ্যামিলি প্যাক যখন হয়ে যাবে, নিভাজ হওয়ার পরে ওখান থেকে নিখোঁজ হয়ে যাবে। মানে গেলাম, খেলাম, এলাম, এরকম আর কি। এলাম, দেখলাম, জয় করলাম, ভিনি ভিড়ি ভিজি, যেমন ওরকম ওই নিদয় ছিল, গেলাম, খেলাম, এলাম, এরকম টাইপসের। তো নিদয়ের গল্পটা আমরা মনে রাখবো যে একদিন নিদয় কি করেছিল? নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। এই কয়েকটা কথা আমরা মনে রাখবো যে নিদয় নামের নীলাজ লোকটি, নীলাজ মানে হচ্ছে নির্লজ্জ, হ্যাঁ, নীলাজ লোকটি, নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। নিভাজ ফ্যামিলি প্যাক, তাই না? নিভাজ পেটে নিখোঁজ হলো, সরি নিখোঁজ হলো। ওকে, তাহলে নিদয় নামের নীলাজ লোকটি নিরেট প্লেটে নিখুঁতভাবে খেয়ে নিভাজ পেটে নিখোঁজ হলো। এই যে আমি এতগুলো গল্পটা লিখলাম বা হচ্ছে শব্দগুলো লিখলাম, এই শব্দগুলো যদি আমরা কোনো একটা পরীক্ষার হলে পাই তাহলে আমরা বলবো যে এখানে এগুলো হচ্ছে কি শব্দ? বাংলা উপসর্গ। আদারওয়াইজ এগুলো বাদে নি উপসর্গ আমরা যেখানেই পাবো সেটা হয়ে যাবে তৎসম উপসর্গ। তাহলে এখানে কি কি পেয়েছি? নিদয় পেয়েছি, নীলাজ পেয়েছি, এরপরে হচ্ছে নিরেট পেয়েছি, তারপরে আমরা পেয়েছি নিখুঁত পেয়েছি, এরপরে আমরা পেয়েছি নিভাজ পেয়েছি এবং ফাইনালি আমরা নিখোঁজ পেয়েছি। তার মানে এই শব্দগুলো যদি আমাদের পরীক্ষার হলে তুলে দিয়ে বলে এগুলো কোন উপসর্গের এক্সাম্পল, আমরা কোনো দিকে না তাকায় বলবো এগুলা বাংলা উপসর্গের উদাহরণ। আর এগুলা বাদে আমি যদি অন্য কিছু বলি, আমি যদি বলি নিবৃত্তি, আমি আপনাকে বললাম নিবৃত্তি দিয়ে বললাম এখানে নি কোন উপসর্গের উদাহরণ। যেহেতু এটা নিদয়, নীলাজ, নিরেট, নিখুঁত, নিভাজ, নিখোঁজের মধ্যে পড়ে না, তার মানে নিবৃত্তি অবশ্যই তৎসম উপসর্গের উদাহরণ। আমি আপনাকে বললাম হচ্ছে নিবৃত্তি না দিয়ে আমি বললাম হচ্ছে আপনাকে নিশ্চয়ই বা
নিবারণ, নিবারণ, অথবা আমি বললাম নিশ্চয়ই, নিশ্চয়ই, যেটাই বলি না কেন দেখেন নিবারণ নিশ্চয়ই এগুলোকে উপরের শব্দগুলোর মধ্যে পড়ে না, তার মানে এগুলো তৎসম উপসর্গের উদাহরণ। ওকে, বলেন এবার, এবার যদি বুঝেন তাহলে হুম লিখবেন, যে যত ভালো বুঝছেন তত বড় হুম হবে আছে। এবার আবার একজন এসে আমার টুপি কোথায়, আপনারা আমাকে টুপি পরাইতে এত পছন্দ করেন কেন বলেন তো? কালকে থেকে পড়বো না, আজকে অন্য জায়গায় ক্লাস নিচ্ছি। নি সম্পর্কিত কনফিউশন ক্লিয়ার হলে এবার হুম লেখেন সবাই। ভাইয়া কোন পেজে নক দিব? এই পেজে, যেই পেজে ক্লাসটা হচ্ছে এই পেজেই নক দিবেন, প্রিসাইজ জব প্রিপারেশন। হ্যাঁ ভাইয়া সব বন্ধু বেহায়া, স্যাড। আপনাদের পড়ানোর স্বার্থে, আপনাদেরকে সহজ টেকনিক দেওয়ার স্বার্থে আমি সবগুলোকে বেহায়া বানাইছি। এই যে ফারজানা আপুর হুম অনেক বড়, এ জাভেদ ভাইয়ের হুম আরো বড়, বিশাল। আমার কমেন্ট পড়েন নাই কেন? আপনার কমেন্ট আমি দেখি নাই, স্কিপ হয়ে গেছে, আবার ওই কমেন্টটাকে ইয়ে করেন, বাউন্স করেন। রাতের রজনীগন্ধা হুম, আসিফ ভাই হুম, কাঠগোলাপ হুম, মোতালেব ভাই হুম, মোতালেব ভাই সবচেয়ে কিপটা হুম লিখছে। ওকে, সবাই হুম 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 লিখছেন। আচ্ছা, এখন চলেন তাহলে, আমাদের দুইটা বাকি থাকলো। আমরা সু এবং নি দেখছি, আশু বিনির মধ্যে সু এবং নি দেখছি। এবার আমরা আবি দেখবো, আবি, আবি, আবি দেখবো। এখন আমরা আ এবং বি দুইটা আমরা একসাথে দেখব, আ এবং বি এই দুইটাকে আমরা একসাথে দেখব, আ এবং বি কে আমরা একসাথে দেখব। ওকে, লেখা কেমন হবে, ডিজাইন হবে 100-100 ভাইয়া। আচ্ছা, এখন আমরা আবি সম্পর্কে দেখব, চলেন। কখন আ হচ্ছে বাংলা উপসর্গ হবে বা বি কোন বাংলা উপসর্গ হবে, আর কখন হচ্ছে তৎসম উপসর্গ হবে। এটার জন্য আমরা একটা ঘটনা মনে রাখবো, একটা ব্যর্থ খিচুড়ি রান্না করার, একটা ব্যর্থ বাবুর্চির গল্প মনে রাখবো। যে বিভুই নামের একটা ছেলে একদিন বিকেলে, বিভুই কি করছিল, আলুনি খিচুড়ি রান্না করবে চিন্তা করছিল, বা খিচুড়ি রান্না করবে চিন্তা করছিল, কিন্তু ছেলে মানুষ না পারছে ভালোভাবে চাল ধুইতে, না পারছে হচ্ছে চালগুলোকে ভালোভাবে কিনতে। ও কি করছে, একদম আধোয়া, আচালা, আছাকা, তারপরে হচ্ছে আকারা, এরকম চাল দিয়ে আলুনি খিচুড়ি রান্নার চেষ্টা করছে। আলুনি মানে লবণ হয় না খিচুড়ির মধ্যে, এরকম খিচুড়ি রান্নার চেষ্টা করছে। ফাইনালি যখন সে পারে নাই রান্না করতে, তখন সে একদম ব্যর্থ হয়ে, বিফল হয়ে, বিকল হয়ে, আকাঠা আগাছা মানে যা কিছু নিয়ে গেছিল সবকিছু বগলের নিচে এইভাবে করে নিয়ে একদম আকাশের দিকে তাকায় বিনামা হয়ে বিপথে হাঁটা দিয়েছে। এই গল্পটা যদি আমরা মনে রাখি, যে একদিন বিকেলে বিভুই আকারা, আচালা, আছাকা, আধোয়া চালের আলুনি খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে বিকল হয়ে আকাঠা এবং আগাছা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিনামা হয়ে বিপথে হাঁটা দিল। এইটুকু কথা যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের আ এবং বি যতগুলো শব্দ আছে যেগুলো বাংলা উপসর্গ, সেগুলো আমাদের হয়ে যাবে। আর এগুলো বাদে যা কিছু থাকবে সেগুলো আমরা সব তৎসম উপসর্গের মধ্যে দিব। ওকে, সবগুলো আমরা তৎসম উপসর্গের মধ্যে দেব। চলেন আমরা ছন্দটা লিখি। একদিন বিকেলে, শুধু শব্দগুলো লিখি। একদিন বিকেলে বিভুই, একদিন বিকেলে বিভুই আকারা, আকারা, আচালা, আচালা, আছাকা, আধোয়া, আধোয়া চালের, আধোয়া চালের আলুনি, আধোয়া চালের, আধোয়া চালের কথাটা এভাবে দিলাম, আলুনি, আলুনি খিচুড়ি রান্নার, খিচুড়ি রান্নার বিফল চেষ্টা করে, বিফল চেষ্টা করে, বিকল হয়ে, বিকল হয়ে আকাঠা এবং আগাছা নিয়ে, আকাঠা ও আগাছা নিয়ে আকাশের দিকে তাকিয়ে বিনামা হয়ে বিপথে হেঁটে দিল, বিনামা হয়ে বিপথে হাঁটা দিল, বিপথে হাঁটা দিল, হাঁটা দিল আর লিখলাম না, হাঁটা দিল। আমি গল্পটা বলে দিলাম, জাস্ট শব্দগুলো লিখলাম। তাহলে আকারা, আচালা, আছাকা, আধোয়া, আলুনি
বিফল, বিকল, আকাঠা, আগাছা, বিনামা, বিপদ, এই কয়েকটা ওয়ার্ড যদি আমরা আমাদের পরীক্ষার হলের মধ্যে পাই, তাহলে এখানে যদি বলে যে মানে উপসর্গ, কোন উপসর্গের উদাহরণ, আমরা দেব হচ্ছে এগুলা বাংলা উপসর্গের উদাহরণ। আদারওয়াইজ এগুলো ছাড়া যে কোনো উপসর্গের মধ্যে আ এবং বি যদি আমরা পাই অন্য যে কোনো জায়গায়, তাহলে সেটা আমরা দেব হচ্ছে সংস্কৃত বা তৎসম উপসর্গের উদাহরণ। ওকে, মনে থাকবে? বিনামা আর হচ্ছে বিপদ, এই হচ্ছে। এখন এগুলো ছাড়া কি কি থাকতে পারে চলেন আমরা একটু দেখে নেই। এগুলো ছাড়া আশু বিনির মধ্যে কি কি থাকতে পারে? বি এবং আ। আচ্ছা, আমি বললাম বিনির্মাণ, আমি বললাম হচ্ছে বিনির্মাণ, আমি আপনাকে বললাম হচ্ছে বিনির্মাণ, 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 এই ওয়ার্ডটা কি এই ওয়ার্ডগুলোর মধ্যে আছে? নাই, তার মানে বিনির্মাণ অবশ্যই তৎসম উপসর্গের এক্সাম্পল। তারপরে আমি আপনাকে বললাম হচ্ছে বিবর্ণ, 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 অথবা আমি বললাম হচ্ছে বিধবা, বিধবা, এগুলা কি এই ওয়ার্ডগুলোর মধ্যে আছে? নাই, তার মানে এই ওয়ার্ডগুলো দিয়ে যদি আমাদের কাছে জানতে চায় এটা কোন উপসর্গের উদাহরণ, আমরা সিম্পলি দেখাবো এটা হচ্ছে তৎসম উপসর্গের উদাহরণ। গেল। এগুলো ছাড়া হচ্ছে আর কি কি আছে? আ আছে। এখন আ দিয়ে আমরা যদি দেখি যে আ দিয়ে কি কি উপসর্গ আছে, আমরা বললাম হচ্ছে আভাস, 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 আমি বললাম হচ্ছে আরক্ত, আরক্ত, এগুলো দিয়ে আমি আপনাকে বললাম যে এগুলো কোন উপসর্গের উদাহরণ। তাহলে যেহেতু এগুলো আকারা, আচালা, আচকা, আধোয়া, আলুনির মধ্যে পড়ে না, তার মানে এগুলো অবশ্যই তৎসম উপসর্গের উদাহরণ। তাহলে এই গেল হচ্ছে আমাদের আশু বিনি সম্পর্কিত প্রবলেম। এর আগে আমরা দেখেছিলাম হচ্ছে নি, তার আগে দেখেছিলাম হচ্ছে সু। তাহলে আশু বিনি চারটা উপসর্গ কখন আমরা বাংলা দাগাবো এবং কখন তৎসম দাগাবো, এই সম্পর্কিত আমাদের সকল কনফিউশন ক্লিয়ার হয়ে গেল। এরপর আমরা গেলাম হচ্ছে বিদেশি উপসর্গ। বিদেশি উপসর্গগুলো জাস্ট মুখস্থ রাখলেই শেষ। প্রথমে আমরা দেখবো হচ্ছে ফার্সি উপসর্গ। ফার্সি, ফার্সি উপসর্গ, ফার্সি মানে কিন্তু আবার ফরাসি ভাববেন না, ফার্সি মানে হচ্ছে প্রাচ্য বা ইরানকে বোঝায়, তার মানে ইরানি ভাষার উপসর্গ এগুলো। ফার্সি উপসর্গ আছে হচ্ছে টোটাল 10টা। কি কি আছে? নিমফি, বেদর, কারবদনা, কম্বর্ব। এভাবে মনে রাখবেন যে নিমফি, বেদর, এগুলোতে কোনো কনফিউজিং জিনিস নাই, শুধু মুখস্থ করবেন, খেলা শেষ। নিম, ফি, বে, দর, নিমফি, বেদর, কারবদনা, কম্বর্ব, কার, বদ, না, কম বর্ব, কম, বর, ব, এইগুলো খালি মনে রাখলেই শেষ। নিমফি, বেদর, কারবদ, না, কম বর্ব। আপনার প্রশ্ন আসবে নিচের কোনটি ফার্সি উপসর্গ যোগে গঠিত শব্দ? আপনার অপশনে থাকবে নিমরাজি, নিমরাজি, ওকে। অথবা আপনার থাকতে পারে হচ্ছে বেয়াদব, বেয়াদব, অথবা আপনার থাকতে পারে হচ্ছে ফিরোজ, ফিরোজ, বা আপনার থাকতে পারে হচ্ছে বে টাইম, বে টাইম। এই যে দেখেন এখানে হচ্ছে ফি, নিম, তারপর হচ্ছে বে আছে, তারপর হচ্ছে এখানে বে টাইম হচ্ছে বে আছে, ওকে। তার মানে হচ্ছে যেগুলাই থাক না কেন, তো এই যে বদ না দিয়ে হচ্ছে বদ দিয়ে অনেকগুলো হতে পারে, না দিয়ে অনেকগুলো হতে পারে, কম দিয়ে কম বক্তা হতে পারে। আলটিমেটলি এইগুলা উপসর্গ যদি শুরুতে থাকে, আপনার শুধু নিমফি, বেদর, কারবদনা, কম বর্ব এতটুকু মুখস্থ থাকলে আপনার ফার্সি উপসর্গ শেষ, ওকে। এরপরে হচ্ছে আরবি উপসর্গ। এরপরে কি আমাদের? এরপরে হচ্ছে আরবি উপসর্গ। আরবি উপসর্গ কয়টা? 6টা। আরবি, আরবি উপসর্গ, আরবি উপসর্গ আছে কয়টা? 6টা। কি কি? আম, খাস, লাগর, বাজে খয়ের, আম, খাস, লাগর, বাজে খয়ের, আম, খাস, লাগর, বাজে খয়ের, বাজে খয়ের। এখন আপনার এগুলা দিয়ে যাই শব্দ আসুক সেটা। আম জনতা, আম কোন উপসর্গের উদাহরণ? আরবি। খাস মহলে, খাস কোন উপসর্গের উদাহরণ? আরবি। লা পাত্তাতে, লা কোন উপসর্গের উদাহরণ? আরবি। শেষ, এগুলা সম্পর্কিত আর কোনো কথা নাই। তাহলে হচ্ছে আরবি গেল, ফার্সি গেল। এরপরে আছে হচ্ছে ইংরেজি, এরপরে আছে হচ্ছে ইংরেজি। এখানে লিখি আমি ইংরেজি। ইংরেজি উপসর্গ কয়টা? ইংরেজি উপসর্গ জাস্ট 4টা। কি কি? ফুল হার্ড, ফুল হাফ, হেড শাপ। আমরা মনে রাখবো জাস্ট ফুল হাফ, হেড শাপ, ফুল হাফ, ফুল হাফ, হেড শাপ, হেড শাপ, মনে রাখলে শেষ। ফুল হাফ, হেড শাপ। ফুল বাবু, হাফ প্যান্ট, হেডমাস্টার, সাব রেজিস্টার, এগুলো কোন উপসর্গ যোগে গঠিত? এগুলো ইংরেজি উপসর্গ যোগে গঠিত। আর লাস্ট যেটা আছে আমাদের সেটা হচ্ছে হিন্দি উপসর্গ। হিন্দি একটা মাত্র উপসর্গ আছে যেটা হচ্ছে হর। হিন্দি উপসর্গ একটা, যেটা হচ্ছে হর। হরদম, হররোজ,
হর কোন উপসর্গের উদাহরণ? হিন্দি উপসর্গের উদাহরণ। এই হচ্ছে উপসর্গ সম্পর্কিত A to Z। আমার মনে হয় না যে আজকের পর থেকে উপসর্গ নিয়ে যে জায়গাগুলো আপনারা কনফিউজিং জায়গা ছিল সেগুলো ক্লিয়ার করার চেষ্টা করেছি, আর কোনো কনফিউশন থাকবে। এখন শুধু এই যে আপনাদের যে 3টা প্রকারভেদ আছে উপসর্গের, এগুলা জিনিস যদি মুখস্থ রাখেন তাহলে আমাদের মনে হয় যে উপসর্গ থেকে যে কোনো প্রশ্ন আসলে আপনারা সেগুলো অ্যান্সার করতে পারবেন। এখন আমি 1 মিনিটে জাস্ট ক্লাসটাকে ওভারভিউ করি একটু। প্রথমে আমরা উপসর্গ সম্পর্কে জেনেছি যে উপসর্গে কি কি টাইপসের কোশ্চেন হতে পারে, হয় বেসিক থেকে, না হলে উপসর্গজাত শব্দ, না হলে উপসর্গের অর্থ। এরপরে হচ্ছে আমরা দেখেছি যে উপসর্গের কিছু বেসিক, উপসর্গ অব্যয়সূচক শব্দ, শব্দের পূর্বে বসে এগুলা করে, উপসর্গের অর্থবাচকতা নেই, অর্থদ্যোতকতা আছে, উপসর্গ শব্দ তত্ত্বে আলোচনা করা হয়, এবং উপসর্গ একটা রুড়ি শব্দ। এরপর দেখেছি প্রকারভেদ। প্রকারভেদে দেখেছি বাংলা উপসর্গ 21টা, তৎসম 20টা, বিদেশি উপসর্গ 4 প্রকার, যেগুলোর আমরা ফার্দার কয়টা করে সেটা দেখেছি। বাংলা এবং তৎসম উপসর্গ যদি মুখস্থ থাকে আমরা 70% অ্যান্সার করতে পারবো। সমস্যা হবে আ সু বি নিতে গিয়ে, কারণ এই 4টা উপসর্গ বাংলায়ও আছে, এই 4টা উপসর্গ তৎসমতেও আছে। এখন এগুলোর প্রবলেম কিভাবে সলভ করব, কখন আমরা বুঝবো কখন বাংলা কখন তৎসম, এটার জন্য আমরা 3টা ছন্দ দেখেছি। সুয়ের জন্য আমরা সুমনের ছন্দটা দেখেছি। সুমনের ছন্দ দেখে যেই ওয়ার্ডগুলো আমরা এই ছন্দে পাবো সেগুলো বাংলা উপসর্গ, এগুলো বাদে যা কিছু পাবো আমরা তৎসম উপসর্গ। এরপরে নিয়ের জন্য আমরা নিদয়ের কাহিনী দেখেছি। নিদয়ের গল্পে যে শব্দগুলো পাবো এগুলো বাংলা উপসর্গ, নিদয় ছাড়া অন্য শব্দ পেলে সেগুলো তৎসম উপসর্গ। আর সু এবং আ এবং বিয়েতে দেখেছি আমরা হচ্ছে বিভুয়ের কাহিনী, বিভুয়ের খিচুড়ি রান্নার ঘটনা দেখেছি। খিচুড়ি রান্নার সাথে রিলেটেড শব্দগুলো বাংলা উপসর্গ, বাকি সবগুলো শব্দ হচ্ছে ইয়া উপসর্গ, তৎসম উপসর্গ। এরপরে আমরা অন্য যে বিদেশি উপসর্গ রয়েছে যার মধ্যে ফার্সি, আরবি, ইংরেজি এবং হিন্দি উপসর্গ রয়েছে, এগুলো দেখেছি। এগুলো মুখস্থ থাকলে এগুলো রিলেটেড যে কোনো শব্দ দিলেই আমরা ডিটেক্ট করতে পারবো কোনটা কোন উপসর্গের এক্সাম্পল। এই ছিল আজকের উপসর্গজনিত ক্লাস। আমার মনে হয় যে পুরো ক্লাসটা আপনারা বুঝতে পেরেছেন। যদি পুরো ক্লাসটা ভালোভাবে বুঝে থাকেন তাহলে সবাই একটু লাস্টলি আমাকে একটু কমেন্ট করে জানান যে ক্লাসটা কেমন লাগলো এবং ফাইনালি কতটুকু বুঝতে পারলেন। ফারজান আপু বলছে যে ভাই স্যার একটু স্লো বলেন। এগুলো স্লো বলার মতো বা বোঝানোর মতো কোনো ইস্যু ছিল না, এগুলো জাস্ট বইয়ে যা আছে আমি তাই লিখেছি। এই জন্য যেগুলো জায়গা বোঝানোর ছিল ওগুলো একটু আমি আস্তে আস্তে বলেছিলাম। ভাই কোচিংয়ে এক বড় ভাই লিখেছিল আরবি উপসর্গ 4টা। এই আরবি যে উপসর্গ আছে কোনো কোনো বইয়ে দেওয়া আছে 4টা, কোনো কোনো বইয়ে দেওয়া আছে 6টা। এই যে বাজে ক্ষয়ের যে আছে না, এই বাজে ক্ষয়ের কোথাও কোথাও উল্লেখ করা নাই, তবে এই বাজে ক্ষয়ের উল্লেখ অনেক বইয়ের মধ্যে আছে। এই জন্য আরবি উপসর্গ অবশ্যই 6টাই দাগাবেন, মানে সংখ্যা আসবে না, কিন্তু যদি বাজে ক্ষয়ের দিয়ে কোনো শব্দ আসে, ওকে, বাজে কথা, ওকে, বা বাজে কাজ, এগুলো কোন উপসর্গের উদাহরণ, অবশ্যই আপনারা আরবি উপসর্গ দাগাবেন। কোনো কোনো বইয়ে 4টা লেখা আছে আরবি উপসর্গ, কিন্তু আরবি উপসর্গ আসলে টোটাল 6টা। এই 2টা উপসর্গ ব্যবহার করা হয়। হরেক শব্দটাই হর দিয়ে হয়, হিন্দি উপসর্গ 1টা, 2টা না। আলহামদুলিল্লাহ ক্লিয়ার, আলহামদুলিল্লাহ ডান। রানা ভাই লিখেছেন অসাধারণ। বুক কি পুষ্পা, ফাহমিদা পুষ্পা ঝুঁকেগা নেই লিখছে বুক কি স্যার। সুমা আলহামদুলিল্লাহ। শিমুল ভাই লিখছেন 80% ক্লিয়ার, 20% একটু নিজে পড়লেই হয়ে যাবেন। ওই কমেন্টটা আবার একজন ইয়ে করেছেন, বাম্প করেছেন, আমি বলে দিয়েছি অলরেডি 4টা কেন 6টা কেন। জি বুঝতে পারছি, ওকে। তৎসম, আচ্ছা তৎসমতা একটু বিরক্ত লাগতো, এখন আর মনে হয় লাগবে না। বুঝতে পারছি ভাইয়া, ওকে। মর্তুজা ভাইয়া ভালো। মোস্তাফিজুর, আচ্ছা ভাইয়া। সাদাফ আফরিন ভাই সম্ভবত, অসাধারণ ক্লাস ভাই, ওকে। ইশরাত জাহান, খুব ভালো লেগেছে। শোনেন, ওই যে নোয়াখালীদের মতো হবেন না কিন্তু, খাইলাম দাইলাম চলে গেলাম এরকম না, ক্লাস করবেন সাথে সাথে যাবেন এরকম কিন্তু হবেন না। নোয়াখালীর কেউ থাকলে মাইন্ড করেন না, এটা জাস্ট একটু প্রতীকী রূপে বললাম এটা একটু মজা করে বললাম। ক্লাস করার পরে একটু আমার সাথে গল্প সল্প করে যাবেন, ক্লাস কেমন লাগলো না লাগলো একটু ফিডব্যাক দিবেন। আপনাদের ফিডব্যাকগুলো হচ্ছে ইন্সপিরেশন হিসেবে কাজ করে আমাদের। সো ফিডব্যাক দিবেন অবশ্যই, কোনো কিছু জানার থাকলে বা বুঝার থাকলে বা আরও কোনো কিছুর ইমপ্রুভমেন্ট আমাদের করার দরকার হলে সেটাও বলবেন অবশ্যই। হ্যাঁ খুব ভালো লেগেছে, ধন্যবাদ। ক্লিয়ার, বাট মুখস্থ করতে হবে। হ্যাঁ মুখস্থ তো এগুলো করতেই হবে। নাইস, এক্সট্রাঅর্ডিনারি ক্লাস। কয়েকটা এমসিকিউ প্র্যাকটিস করালে ভালো হতো। আচ্ছা আমি নেক্সট দিন থেকে ট্রাই করবো স্লাইডের মধ্যে যে টপিক পড়াবো সেই টপিকের কিছু এমসিকিউ রাখার জন্য। ভালো ভাইয়া, অনেক ভালো লাগলো, আলহামদুলিল্লাহ ভালো ক্লাস, খুব সুন্দর হয়েছে আপনার ক্লাসটা, অসাধারণ ক্লাস ছিল ভাই, থ্যাংক ইউ। এত সুন্দর ক্লাসের পরে যদি মারুফ ভাই একটা গান শোনায় তো আমাদেরকে, তাহলে তো ভালো হতো। নিশাত জামান তিশা আপু লিখেছে মাশাল্লাহ। শরীফুল মাশাল্লাহ।
আলহামদুলিল্লাহ স্যার, খুব ভালো ক্লাস। পলি আপু লিখেছেন। এই যে পলি আপুকে আমি আবার পরিমণি পড়তে ধরছিলাম, আমি কেন জানি শুধু সবখানে পরিমণি পড়ি ফেলি। বৃত্তি পাওয়া স্টুডেন্ট না, এরা এখন চাপায় কিনা দেখছি আমি, ওটা ওর ইয়াটা। পরিমণি বৃত্তি পাওয়া স্টুডেন্ট, বাট পরিমণি এরা যে কতটুকু চাপা একমাত্র আল্লাহ জানে। ও আপনিও এগুলো ইয়া দেখেন ভাই? না দেখিনি, পরিমণি বৃত্তি পাওয়া তো শুনছিলাম। ভাই আমার নোয়াখালীর বন্ধু ক্লাস করতেছে। ভাই কিছু মনে করেন না, এটা জাস্ট প্রকৃত মানে মজা করে বলছি। হারাগাছকে নিয়েও বলা হয় যে আসলাম খাইলাম গেলাম। ক্লাস জাস্ট ওয়াও। রিয়া খাতুন আপু লিখেছেন গ্রেট। কুমকুম হাবিবা আপু, ভাইয়া অসাধারণ ক্লাস, ভাইয়া ধ্বনি এবং সন্ধির ওপরে ক্লাস নিতেন, খুব উপকার হতো। আচ্ছা আগামী দিন তাহলে সন্ধির ওপর ক্লাস নেব। ভাইয়া কোনটা কোন উপসর্গ চিনতে প্রবলেম হয় না, কোন অর্থে ব্যবহৃত হয়েছে এটা বুঝতে প্রবলেম হয়, এটার সমাধান দিন। এটার কোনো সমাধান নাই, এটা খুব কম প্রশ্ন আসে, কিন্তু এটা প্র্যাকটিস করতে হয়। এটা নিজে নিজে পড়ে প্র্যাকটিস করতে হয়। একটাই সমাধান আছে যে সু উপসর্গতার, এই যে আ উপসর্গতার হচ্ছে একটু সমাধান আছে, যে বাংলা যে আ উপসর্গগুলো আছে, এই বাংলা আ উপসর্গগুলো অভাব রূপে ব্যবহৃত হয়। অভাব, এই যে আকারা মানে কারার অভাব, আচালা মানে চালার অভাব, আছাকা মানে ছাকার অভাব, আধোয়া মানে ধোয়ার অভাব, আলুনি মানে নুনের অভাব, ওকে, আকাঠা কাঠার অভাব, আগাছা মানে হচ্ছে গাছার অভাব। তার মানে হচ্ছে এই বাংলা উপসর্গে আ হচ্ছে অভাব অর্থে ব্যবহৃত হয়, অভাব। আর বাংলা উপসর্গে সুয়েরও ব্যবহার আছে নির্দিষ্ট, সেটা হচ্ছে এই যে সু আছে না, বাংলা উপসর্গে সু হচ্ছে প্রকৃষ্ট রূপে বা উত্তম রূপে ব্যবহৃত হয়, প্রকৃষ্ট অথবা উত্তম রূপে ব্যবহার হয়। অর্থাৎ সুনজরে সু উত্তম রূপে ব্যবহার হয়েছে, সুখবরে সু উত্তম রূপে ব্যবহার হয়েছে, সুদিনে সু উত্তম রূপে ব্যবহার হয়েছে। ওকে ভাইয়া, টুপি পরা বাদ দিয়ে না, ওইটা পরাইয়া ক্লাস করাইলে আরো বেশি বুঝতে পারি, একটা বরকত আসে। আচ্ছা, আজকের বোর্ডের লেখা স্পষ্ট দেখা যাচ্ছে, এই বোর্ডটা একটু বড়, 75 ইঞ্চি, আমার বাসারটা 65 ইঞ্চি, এই জন্য বেশি বোঝা যাচ্ছে। এখানে লেখাগুলো একটু বড় বড় করে লিখতে পারি। ভাই আমি লিচুর রাজধানী দিনাজপুর থেকে, শুধু বললেই হবে না লিচুর রাজধানী দিনাজপুর থেকে, একটু আমাদেরকে লিচু পাঠাইতেও হবে ভাই। হ্যাঁ ভাইয়া, তারপরে হচ্ছে পরিমণি ছাড়া আপনার ক্লাস সম্পন্ন হয় না, আমি কি করব বলেন, কোনো না কোনোভাবে পরিমণি চলেই আসে। স্যার সুন্দর কমেন্টগুলো মিস করে যাচ্ছেন। গ্রেট, জাস্ট ওয়াও। না আমি মনে হয় আবার পড়ে ফেলেছি। ওকে ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এই যে ক্লাস শেষ হওয়ার পরেও প্রতিদিন বলতে বলতে এখনো আপনারা অনেক মানুষ থাকেন এখন, এই জন্য ভালো লাগে যে একটু গল্প সল্প করতে পারি আপনাদের জন্য সাথে। তাহলে সবাই ভালো থাকেন, আর যাদের ইন্টারেস্ট আছে আমাদের কোর্সের ব্যাপারে, বাংলা এবং জিকের একটা কম্বাইন্ড কোর্স হচ্ছে, তারা অবশ্যই পেজে SMS দিয়েন। আসসালামু আলাইকুম।